নিচের চিত্রে কার্বন ইঞ্জিনের কার্যকারী 4টি ধাপ দেখানো হলো। পি বনাম ভি এর লেখচিত্র রয়েছে, যেখানে এ বি সি ডি একটি 4টি চক্র, যেখানে এ বি এবং সি ডি হল সমস্য প্রক্রিয়া, আর বিসি এবং ডি হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এখানে যে মানগুলো রয়েছে, যেখানে পি ভি1 পি1 ভি2 এই মানগুলো আমাদের দেওয়া রয়েছে। গামার মান রয়েছে 1.4। তোমরা জানো যে গামা হচ্ছে প্রসারণ সহগ, অর্থাৎ সিপি এবং সিবি এর অনুপাত। আর এখানে গামা এর মান 1.4 রয়েছে, অর্থাৎ এখানে যেই গামাটি রয়েছে সেটি হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের। তোমরা জানো যে এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান 1.41 অর 1.40, এবং বহু পারমাণবিক গ্যাসের জন্য গামার মান 1.33, যেটাকে বহু বা ত্রিপারমাণবিক গ্যাসের জন্য বলা হয় যে 1.33। চক্রে ব্যবহৃত কার্যকর পদার্থের পরিমাণ 2 মোল। এই তাপ ইঞ্জিনের পরিবর্তে রেফ্রিজারেটর প্রতিস্থাপন করলে সেই ইঞ্জিনের ঠিক বিপরীত আচরণ করে। অর্থাৎ এখানে যে তাপ ইঞ্জিনের কথা উল্লেখ রয়েছে সেটার পরিবর্তে যদি একটি রেফ্রিজারেটর প্রতিস্থাপন করা হয়, বসানো হয়, তাহলে সেই ক্ষেত্রে ইঞ্জিনের ঠিক বিপরীত আচরণ করবে। আচ্ছা, দেখা যাক এই হচ্ছে উদ্দীপক। প্রথম কোশ্চেন হচ্ছে বি বিন্দুতে চাপ নির্ণয় করো। আচ্ছা বলো তো, এ বি হচ্ছে কি সমস্য প্রক্রিয়া, তাহলে বি বিন্দুতে চাপ হবে কি সমস্য প্রক্রিয়ার সমীকরণ নিতে হবে। তোমরা জানো যে সমস্য প্রক্রিয়া চাপ এবং আয়তনের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, যেটা হচ্ছে P1 V1 সমান P2 V2। তাহলে এখান থেকে আমরা কি বের করব? আমাদের বলছে যে বি বিন্দুতে চাপ নির্ণয়, তাহলে PT ইকুয়াল টু P1 V1 বাই V2। তাহলে এখানে আমরা এই যে P1 V1 V2 এর মান দেওয়া রয়েছে, আমরা এগুলো বসিয়ে দিলে আমরা কি পাবো? এখানে P2 এর মান পাবো। তোমরা এটার অ্যান্সার করে আমাদের কমেন্টে জানাবা। আমরা প্রতিটি কোশ্চেন তোমাদেরকে ধরিয়ে দেবো যে কীভাবে তোমরা এটা সমাধান করবা। তোমরা এটার অ্যান্সারটা সাথে সাথে লিখে আমাদেরকে কমেন্টে জানাবা। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে বলেছে যে সি বিন্দুতে আয়তন নির্ণয় করো। আচ্ছা, সি বিন্দু কোনটা? এই যে সি বিন্দু। সি বিন্দু হচ্ছে রুদ্ধতাপী প্রক্রিয়ার ভিতরে পড়েছে। তাহলে রুদ্ধতাপী প্রক্রিয়ায় এখানে যেহেতু আমাদের তাপমাত্রা আছে এবং আয়তন আছে, তাহলে আমরা তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্কটি নিই। সেটি হচ্ছে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। অনেকে এই সমীকরণগুলো এলোমেলো করে ফেলে। তুমি বের করবা কি? তুমি বের করবা আয়তন। সি বিন্দুতে আয়তন নির্ণয় করবে। এই যে দেখো, সি বিন্দুতে আয়তন বের করতে বলেছে। তাহলে একটা আয়তন তো দেওয়াই আছে, দুইটা আয়তনই দেওয়া রয়েছে। তাহলে সি বিন্দুতে আয়তন বলতে কোনটা? এই যে B3, এই B3 তোমাকে বের করতে হবে। তাহলে B2 দেওয়া রয়েছে, দেখো B2 দেওয়া রয়েছে। বি থেকে সি একটা বেরো প্রক্রিয়া, যেখানে বি এবং সি কম্পেয়ার করলে আমরা পাই B2 এবং B3। দেখো এখানে B1 বলতে আমরা যদি এটাকে 2 লিখি, এটাকে লিখতে হবে কি 3। তাহলে আমাদের কোনটা বের করতে হবে? B3 বের করতে হবে। আর 2 এর মানটা আমাদের কি উদ্দীপকে দেয়া রয়েছে। তাহলে লিখি T2 B2 সমান T3 B3। এটা কি লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তাহলে দেখো এখানে আমাদের যেই তাপমাত্রার বিষয়টা, তাপমাত্রা কিন্তু এখানে T2 রয়েছে, অর্থাৎ এই পুরো প্রক্রিয়া আমরা তাপমাত্রা কি T2 নিতে পারবো। তাহলে আমরা এখানে টোটালি যে T2 এবং T3, এই T2 বলতে T1 এবং T3 বলতে কি T2, এটা বুঝে নিতে হবে তোমাকে। চলক যেহেতু তুমি চেঞ্জ করেছো, তাহলে সমীকরণে দেখো B3 যদি নিয়ে আসো, B2 বাই B3, এখানে গামা মাইনাস 1 ইকুয়াল টু T3 বাই T2। এখন এই গামা মাইনাস 1টা না সরালে তুমি কি B3 বের করতে পারবা? পারবা না। তাহলে B2 বাই B3, এই গামা মাইনাস 1টা T3 বাই T2 সাথে চলে যাবে। এটা কি আকারে? ইনভার্স আকারে চলে যাবে। তাহলে গামা মাইনাস 1 ইনভার্স, এর মানে কি 1 বাই গামা মাইনাস 1। সমীকরণ তোমাকে দেখিয়ে দিই। তাহলে B2 বাই B3 ইকুয়াল টু T3 বাই T2, আর এখানে কি হবে 1 বাই গামা মাইনাস 1। তাহলে গামার মান বসাবে 1.4। আচ্ছা, এখান থেকে কী বের করবা? B3 বের করবা। তাহলে B3 যদি বের করি, এটাকে আমরা সমীকরণ আগে একটু ক্যালকুলেশন করে তারপর আমরা B3 বের করব। যেখানে B3 হবে, এটা 1 বাই B3 হবে B2 ইন্টু, তাহলে এটা গুণ হয়ে যাবে, আর এই মানটা হবে T3 বাই T2 পাওয়ার 1 বাই গামা মাইনাস 1। আর সমীকরণে যেহেতু এটা 1 বাই এই B3 বের করতে হলে পুরো হোলটা এটাকে হোল ইনভার্স করে দিবা। আশা করি বুঝতে পেরেছি। এই ক্যালকুলেশন করে তোমরা আমাকে জানাবা যে B3 এর মান তোমাদের কত আসছে। এখানে T3 নিবা কত? T3 নিবা T2 এর মানটা 550, আর T2 নিবা কোনটা? T1 এর মানটা 110 কেলভিন। কারণ এটা পুরো প্রক্রিয়ার জন্য T1, এটা পুরো প্রক্রিয়ার জন্য T2। আচ্ছা, যেহেতু মানে সমতাপমাত্রা। আচ্ছা, আমাদের দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারটা শেষ হয়েছে। পরবর্তী প্রশ্নটি কি বলেছে? পরবর্তী প্রশ্নে বলেছে যে ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করে। একদম সহজ। দেখো ইঞ্জিনের দক্ষতা কীভাবে বের করে? 3 নাম্বারটা, ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%।
তাহলে এখানে T1 T2 এর মান তোমরা বসায় দাও, বসিয়ে দিলে এখানে কর্মদক্ষতা পেয়ে যাবে। যেটা আসে সেটা শতকরা এককে দিয়ে দিবা, পার্সেন্ট দিয়ে দিবা, কারণ এখানে 100%, এই পার্সেন্টটা ক্যালকুলেটর বসানো লাগবে না, সরাসরি পার্সেন্ট বসিয়ে দিবা। আশা করি বুঝতে পেরেছো। যেখানে 1 - T2, এই যে T2 এবং এটা ক্যালভিনে রয়েছে, দেখো ক্যালভিনে রয়েছে মানে কি, যে আমাদের এটাকে আর ক্যালভিনে নেওয়ার দরকার নেই। সেলসিয়াসে থাকলে আমরা ক্যালভিনে 273 যোগ করি, তাহলে T2 এর মান T1 এর মান হচ্ছে 1100 কেলভিন। এটা এখন ক্যালকুলেশন করে তোমাদের কি অ্যান্সারটি চলে আসবে আশা করি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে কি যে এবি অংশে কৃত কাজ নির্ণয় করো। আচ্ছা বলো তো, এবি অংশটি কি সমস্য প্রক্রিয়া না রুদ্ধতাপীয় প্রক্রিয়া? বলো, এবি অংশে কৃত কাজ, এবি অংশে কৃত কাজ হচ্ছে, এবি অংশ হচ্ছে সমস্য প্রক্রিয়া। তাহলে এবি অংশে কৃত কাজের সূত্র হচ্ছে W = nRT ln P2/P1 অথবা B2/B1, দুইটা সূত্র কিন্তু, অর সমস্য প্রক্রিয়ার দুইটা সূত্র কাজের nRT ln P2/P1। এখন দেখো B2/B1 অর P2/P1, এখানে n হচ্ছে মোল সংখ্যা, যেখানে অলরেডি আমাদের মোল দিয়ে দিয়েছে 2 মোল। তারপরে আমাদের আর এর মান হবে সবসময় 8.314 কাজের বেলায় জুল পার কেলভিন পার মোল। দেন আমাদের তাপমাত্রা লাগবে, তাপমাত্রা কিন্তু দেওয়া রয়েছে সমস্যা প্রক্রিয়া তাপমাত্রা 1100 কেলভিন। তারপরে P2/P1 কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে P1 দেওয়া রয়েছে, P2 নাই। আচ্ছা, তাহলে P2 যেহেতু নেই, তাহলে আমরা B দিয়ে করব, B এর দুটো মানই আছে, এই B দিয়ে ক্যালকুলেশনটি করবে। এটার অ্যান্সার করে তোমরা অবশ্যই জানাবে কত হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বিসি অংশে কৃত কাজ। আচ্ছা বলো তো, বিসি অংশ কোনটা? বিসি অংশ কি সমস্য প্রক্রিয়া না রুদ্ধতাপী প্রক্রিয়া? অবশ্যই রুদ্ধতাপী প্রক্রিয়া। তাহলে বিসি অংশে কৃত কাজ হবে W = nR/Γ-1 T1 - T2। এখন বলো T1 T2 আছে কিনা, যদি থাকে তাহলে তো ভালোই, আর না হলে T1B1 Γ-1 = T2B2 Γ-1 দিয়ে বের করতে হবে। দেওয়া আছে T1 T2 দেওয়া আছে, তাই আমরা এখানে n মোল সংখ্যা 2 মোল আর হচ্ছে মোলার গ্যাস দ্রব্যক 8.314 বসিয়ে দেবো। তাহলে সরাসরি কাজ, এটা কোন অংশে? এটা বিসি অংশে কাজ বের হবে। এই তো অলরেডি আমাদের 5টা অঙ্ক শেষ হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, এবি অংশে গৃহীত তাপের পরিমাণ নির্ণয় করো। এবি অংশে গৃহীত তাপ, হচ্ছে এবি অংশে গৃহীত তাপ, এই এবি অংশে গৃহীত তাপ বের করতে বলছে। তাপ কি তোমরা জানো, তাপ হচ্ছে ডিকিউ। DQ = DU + DW, তোমরা কি এই সূত্রটা পারো? DQ = DU + DW, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সমস্য প্রক্রিয়ার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ DU এর মান হবে 0। DU এর মান কি হবে? 0। তাহলে 0 + DW হচ্ছে কাজ। সমস্য প্রক্রিয়ার কাজ অলরেডি তোমরা বের করেছো, যে কয় নম্বরে? এবি অংশে কৃত কাজ 4 নম্বরে। 4 নম্বরে তোমরা সমস্য প্রক্রিয়ার মান বের করেছো, এবি অংশে কৃত কাজ। এই কাজটা তোমরা এখানে বসিয়ে দিলে কি পাবা? DQ এর মান পাবা। আশা করি বুঝতে পেরেছো কিনা অবশ্যই তোমরা জানাবে। আচ্ছা, তাহলে আমাদের অলরেডি এবি অংশে, বিসি অংশে কৃত কাজের পর এবি অংশে গৃহীত তাপের পরিমাণও বের করতে বলেছে। যদি আমাদেরকে এবি অংশে না বলে সিডি অংশে বের করতে বলতো তাপের পরিমাণ, তাহলে আমরা এখানেও আমাদের সমস্যা প্রক্রিয়া হওয়ার কারণে ডিউর মান 0 হবে, আর ডিডব্লিউটা আমাদের বের করে নিতে হবে। ওকে, তারপরে বলছে কি যে সিডি অংশে এন্ট্রপির পরিবর্তন, সিডি অংশে এন্ট্রপির পরিবর্তন আছে। এন্ট্রপি কীভাবে বের করে? এন্ট্রপি হচ্ছে ডিএস, যে এন্ট্রপি প্রথম এন্ট্রপি, প্রথম চক্রের জন্য এন্ট্রপি হচ্ছে কি DQ/T। তাহলে ডিকিউ আমরা কীভাবে বের করেছিলাম যেন এর আগের কোয়েশ্চেনে? DQ = DU + DW। তাহলে আমরা এই মানটা এখানে বসিয়ে দিলে সরাসরি এন্ট্রপি পাবো। কিন্তু পরবর্তী প্রশ্নে যেমন সিডি অংশে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। আচ্ছা, সিডি অংশে এন্ট্রপির যে পরিবর্তন নির্ণয় করব, সিডি অংশটা কিন্তু T2 অংশ, অর্থাৎ এটা হচ্ছে কার্নো চক্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রক্রিয়া। তৃতীয় প্রক্রিয়া যদি এটি সমস্য প্রক্রিয়া, তবে এখানে এই ক্ষেত্রে যদি আমরা ডিএস বের করি, তাহলে ডিএস = আমরা লিখব কি সেমভাবে DQ/T। কিন্তু আগের এই DQ = DU + DW আমাদের নেওয়া যাবে না, কারণ এর আগে আমরা লিখছি DW = W, W = nRT ln B2/B1, কিন্তু এখানকার আয়তন তো দেওয়া নেই, তাই আমরা এখানে এই ডিকিউটা আবার আলাদাভাবে বের করব। এই ডিকিউ কীভাবে বের করব? এই ডিকিউটা আমরা ধরে নেব সমান Q2। কী ধরে নেব? Q2, কারণ তাপ কাজের এগুলো সাধারণত আমরা জানি কি যে তাপকে কাজে রূপান্তর করা সম্ভব। তাহলে আমরা লিখতে পারি Q1/T1 = Q2/T2। এখান থেকে যদি Q2 বের করি, Q2T1 = Q1T2। এখান থেকে কি বের করব? Q2। তাহলে Q1T2/T2, এখান থেকে Q2টা বের করে এখানে বসাবো, দেন T এর মান বসালে আমরা কি পাবো? এন্ট্রপি পাবো। এই ছিল আমাদের সিডি অংশে এন্ট্রপির পরিবর্তন। তাহলে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো কাজ বের করতে বলেছে। আমরা জানি যে রেফ্রিজারেটরের সহগ K = Q/W, তাহলে আমরা W বের করবো, W = Q/K। আচ্ছা বলো তো K দেওয়া আছে কিনা? সহগ কিন্তু দেওয়া নেই উদ্দীপকে। তাহলে এই সহগটা কীভাবে বের করে? রেফ্রিজারেটরের সহগ K = T2/T1 - T2। তাহলে তোমরা জানো যে T2 এর মান দেওয়া রয়েছে 550, T1 হচ্ছে 1100, আর T2 হচ্ছে কি
550। তাহলে এটা ভাগ দিলে কী পাবা, এ এর মানটা তোমরা এখানে বসিয়ে দেবে, তাহলে কাজের মানটি পেয়ে যাবে। লাস্ট কোশ্চেন হচ্ছে ইঞ্জিনটি কার্নো ইঞ্জিন হবে কিনা। তোমরা যারা একটা ইঞ্জিন কার্নো ইঞ্জিন বা প্রত্যাগামী হবে কিনা একই কোশ্চেন, যেখানে এন্ট্রপির মান 0 হলে সেটি কার্নো ইঞ্জিন বা প্রত্যাগামী ইঞ্জিন। তাহলে আমরা কীভাবে বের করবো সেটা, এটা ইকুয়াল টু ডিএস ইকুয়াল, সরি এটা দিন ডিএস ইকুয়াল, কার্নো চক্র হলে ইঞ্জিনের দক্ষতা কিন্তু 100% হতে হয় বা প্রত্যাগামী হতে হলে, অথবা ডিএস 0 হতে হয়। ডিএস 0 জুল পার কেলভিন হলে সেটি প্রত্যাগামী ইঞ্জিন অথবা কার্নো ইঞ্জিন। তাহলে ডিএস ইকুয়াল টু কি, টোটালি যদি পুরো চক্রের জন্য যদি আমি বলি Q1/T1 মাইনাস Q2/T2 এই সূত্রে বসাই দিবা, যেখানে প্রথম অংশকে বলে DS1 প্লাস Q1/T1, আর দ্বিতীয় চক্রে তাপ বর্জিত হয় বলে সেটা বলতে পারি মাইনাস Q2/T2। অর্থাৎ টোটালি ডিএস এর মান যদি 0 হয় তাহলে সেটি কার্নো ইঞ্জিন বা প্রত্যাগামী ইঞ্জিন হবে। প্রত্যাগামী প্রক্রিয়া বলা হয় যে ইঞ্জিনটি একটি প্রত্যাগামী ইঞ্জিন। আচ্ছা, যে বিষয়টি বললাম যে সেটি হচ্ছে 1 থেকে 10টি কোশ্চেনের অ্যান্সার। আমি যেহেতু তোমাদেরকে সমাধানের প্রসেসটা দেখিয়ে দিয়েছি, তোমরা এগুলোকে কমেন্ট করে আমাদেরকে জানাবে। ধন্যবাদ।